জঙ্গি হামলার জেরে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নয়াদিল্লির তরফে হামলার পরদিনই ঘোষণা করা হয়েছে পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ। বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ছাড়তে হবে ভারত। সেই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয় আগামী দিনে আরো কোনো পাক নাগরিক পাবে না ভারতের ভিসা। এমনকি সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ SVS ভিসা দেওয়া হয় বাতিল করা হবে সেটাও। পাক নাগরিকদের মধ্যে যারা মেডিকেল ভিসায় এদেশে রয়েছেন আগামী 29 এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে তাঁদেরও। পাক নাগরিকদের দেশ ছাড়ার সময়সীমা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সময়সীমা শেষ হওয়ার পরেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। প্রত্যেক রাজ্যকে খুঁজে দেখতে হবে কতজন পাকিস্তানি রয়েছেন, তাদের দ্রুত ফেরত পাঠাতে হবে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কি হবে, প্রশ্ন উঠছে তা নিয়েই। এখনো পর্যন্ত লং টার্ম ভিসা বা LTV নিয়ে 30 জন পাকিস্তানি রয়েছেন কলকাতায়। তাদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ। এই পাক বধূদের মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই রয়েছেন এই দেশে। নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে বিবাহ সূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাকে 5 বছরের জন্য LTV দেওয়া হয়। এরপর থেকে কাশ্মীরের মৃত্যুর পর কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। ভারতের মনোবল কখনো ভাঙা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী যা বলেছেন তা করবেন, কিছু দিনের মধ্যেই তার রেজাল্ট পাবেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ধরনের ঘটনা যেন না হয় তার জন্য দৃষ্টান্ত রাখবেন প্রধানমন্ত্রী বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আসেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে, এবং সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে, নিশ্চিত থাকুন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন, আমি আগেও বলেছি, সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তার রেজাল্ট পাবেন। কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে, সেটাও আপনারা দেখেছেন। ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা বিরিফ ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে, ওনাদের সাথে আমরা আছি। এবং আগামী দিন এই ধরনের যে বারবারিক ইনসিডেন্ট সেখানে হলো, সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয়, সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নেন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের অল্পের জন্য রক্ষা পেয়েছেন ত্রিপুরার কয়েকজন। বিষয়টিকে উল্লেখ করে পেহেলগাঁও হত্যাকাণ্ডের আবারও একবার করা ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেখুন, আমি আগেও বলেছি পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয়। একটা বারবারিক যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে, এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল। এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে। আপনারা সবাই জানেন, যারা বাংলায় কথা বলে, যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল, এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে অ্যাকশন শুরু করে দিয়েছে কেন্দ্র। একের পর এক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেখানে সুরক্ষার ফাঁক পুকুরের কথা স্বীকার করে নেয় কেন্দ্রীয় সরকার। সব দলের বৈঠকে 15 মিনিটের একটি উপস্থাপনা দেন আন্তর্জাতিক গোয়েন্দা ব্যুরো ডিরেক্টর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে কেন্দ্রকে সম্পূর্ণ সমর্থন করা হবে বলে সিদ্ধান্ত দেওয়া হয় সব বিরোধী দলের তরফ থেকে। পেহেলগাঁওয়ের ঘটনার জবাব দিতে দ্রুত বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দিল্লি। এই তালিকায় প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, একটা গুরুত্বপূর্ণ জল বন্টন চুক্তি স্থগিত করা এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো হয়েছে সিদ্ধান্ত। 2016 সালের সেপ্টেম্বর মাসে উড়ি জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় অবস্থিত হামলায় 19 জনের ভারতীয় সেনার মৃত্যুর পর কার্যত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। সেই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের লক্ষ্যবস্তু হলো পাকিস্তান শাসিত কাশ্মীরের সন্ত্রাসীদের ঘাঁটি। 2019 সালে পুলওয়ামা হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত 40 জনের মৃত্যুর পর পাকিস্তানের বালাকোটে অবস্থিত কথিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। 1971 সালের পর সেবার এই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এই জাতীয় হামলা চালায় ভারত। এবারও কি সেই পথেই হাঁটবে ভারত, তা নিয়ে চলছে জোর জল্পনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জনগণের সমস্যা সমাধানে প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
প্রতি মাসে নিয়ম করে অন্যান্য দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন ও জনগণের সমস্যা নিরসনে উদ্যোগী হতে হবে। জেলা শাসক ও পুলিশ সুপারদের টাস্ক মনিটরিং সিস্টেমে সমস্ত জেলা শাসক পুলিশ আধিকারিকদের সাথে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টাস্ক মনিটরিং সিস্টেমের সমস্ত জেলা শাসকদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টরাও। নিউ সেক্রেটারিয়েট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই সভায় আলোচনার অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রকল্পের সময় উপযোগী বাস্তবায়ন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক এবং পুলিশ আধিকারিকদের মধ্যে আরও ভালো সমন্বয় সাধনের মধ্য দিয়ে কার্যকর শাসন নিশ্চিত করার জন্য বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতি মাসে নিয়ম করে অন্যান্য দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন ও জনগণের সমস্যা নিরসনে উদ্যোগী হতে হবে জেলা শাসক ও পুলিশ সুপারদের। কোথাও কোনো ঘাটতি থাকলে এবং উদ্ভূত সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে জেলা শাসক এবং পুলিশ সুপারদের এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রাজ্যের উন্নয়ন, জনগণের অভাব, অভিযোগ এবং সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেবার পাশাপাশি বিশেষ করে নেশা পাচারকারী এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং ড্রাগস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করার জন্য গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলার থানা এলাকায় অবৈধ কার্যকলাপের সাথে জড়িতদের তালিকা যথাযথভাবে তৈরি করে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে এদিন আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা শহরে পানীয় জল সরবরাহ, ট্রাফিক নিয়ন্ত্রণ, মশার উপদ্রব নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ডিড রাইটার্সদের ওপর বিশ্বাস করে সাধারণ মানুষের বিশ্বাস রক্ষা নির্ভর করে ডিড রাইটার্সদের ওপর। ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০ বছর পূর্তিতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার ছিল ত্রিপুরা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিড রাইটার্সের ওপর বিশ্বাস করেন সাধারণ মানুষের বিশ্বাস রক্ষা নির্ভর করে ডিড রাইটার্সের ওপর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি, এবং জায়গা, সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, ডিড রাইটার্সের কাছে যদি সদস্যর কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। জনসংখ্যার অনুপাতে ১% রক্ত মজুদ রাখার রয়েছে বিধি। সেক্ষেত্রে গত ২০২৪-২৫ অর্থ বছরে ৪০,০০০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছিল ত্রিপুরায়। সামাজিক এই দায়বদ্ধতায় এগিয়ে আসছেন সবাই বলেও এদিন অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চাহিদা ব্লাড ব্যাংকে যে 1% পপুলেশনের, আমাদের যদি ৪০ লক্ষ আমাদের পপুলেশন হয়, সেই তুলনায় 1% যদি হয় তো 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় 40,000-এর উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে জমির দালালি। দালালদের একাংশের জন্য নাজেহাল হতে হচ্ছে জমি বিক্রেতাদের ও প্রকৃত ক্রেতাদের। একাংশ রাজনৈতিক দলের নেতাদের মদতে সক্রিয় হয়ে উঠেছে জমির দালালরা। ডিড রাইটার্সদের সহায়তা ছাড়া তা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভিলেজ কমিটির সংখ্যা বেড়ে হতে পারে ৬০০। স্বাভাবিকভাবেই বাড়বে এডিসির আসন সংখ্যাও। ত্রিস্তর পঞ্চায়েতের মতোই সীমানা পুনর্বিন্যাস করে ভিলেজ কমিটির আসন বাড়িয়ে এডিসি ভোট এবং ভিলেজ কমিটি ভোট একসাথে করার পরিকল্পনা নিয়েছে বিজেপি এবং শরিক দল তিপ্রামথা।
ডিসেম্বর 2024-এর মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করার নির্দেশ ছিল ত্রিপুরা উচ্চ আদালতের, কিন্তু ডিসেম্বরে তো হলোই না, উপরন্তু ভিলেজ কমিটির ভোট কবে হবে তারও নেই কোনো নিশ্চয়তা। এবার ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে চুপচাপ তিপ্রামথাও, অথচ ভিলেজ কমিটি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তিপ্রামথাই এখন অবলম্বন করছে নীরবতা। তথ্যভিজ্ঞ মহলের মতে 2026 সালের শেষ দিকে বা 2027 সালের প্রথম দিকে এডিসি নির্বাচনের সাথেই ভিলেজ ভোট করতে চাইছে রাজ্য সরকার। এমনিতেই পাহাড়ে বিজেপি সংগঠন যথেষ্ট দুর্বল। এখন ভিলেজ কমিটির ভোট হলে প্রদ্যুতের একচেটিয়া আধিপত্য কায়েম হওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে গণঐক্য পরিষদ। তাই আপাতত ভিলেজ কমিটির ভোট নিয়ে শাসক শিবিরে নেই কোনো তৎপরতা। মাস কয়েক আগেও ভিলেজ কমিটির ভোট নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল শরিক দল তিপ্রামথা। বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন হলেও কেন ভিলেজ কমিটির ভোট হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল মথা। এখন চুপচাপ ত্রিস্তর পঞ্চায়েতের মতোই সীমানা পুনর্বিন্যাস করে ভিলেজ কমিটির আসন বাড়ানোর টার্গেট বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। তাতে বাড়বে ভিলেজ কমিটির সংখ্যাও। একসময় ত্রিস্তর পঞ্চায়েতের মতোই দাবি উঠেছিল ত্রিস্তর বিশিষ্ট ভিলেজ কমিটি গড়ার। এতে বাড়বে কাজের গতি, কমবে দুর্নীতি। তবে ত্রিস্তর বিশিষ্ট ভিলেজ কমিটি নিয়ে এখনো নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। তবে ভিলেজ কমিটির সংখ্যা যায় বাড়ছে তা বলাই বাহুল্য। রাজ্যে 52টি ব্লক এলাকায় বর্তমানে রয়েছে 587টি ভিলেজ কমিটি। গ্রাম পঞ্চায়েতের মতো ভিলেজ কমিটির সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে আসন সংখ্যা। সবটাই হবে আগামী এডিসি ভোটকে টার্গেট করে। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে ভিলেজ কমিটির সংখ্যা বেড়ে হতে পারে 599 থেকে 600। স্বাভাবিকভাবে বাড়বে এডিসির আসন সংখ্যা ও এডিসির অধিবেশনে সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব নেওয়া হয়েছিল। সেই হিসেবে শুরু হয়েছে সীমানা পুনর্বিন্যাসের কাজও। 2010 সালে এডিসি ভিলেজে গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হলেও করা হয়নি ত্রিস্তর বিশিষ্ট। এখন সার্ভে করে নতুনভাবে সীমানা পুনর্বিন্যাসে আর ভিলেজ সংখ্যা বাড়ানোর পর হবে ভোট। গত ডিসেম্বরে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে বলে ভিলেজ কমিটির ভোট নিয়ে মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতে হলফনামা নিয়ে বলেছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে হাইকোর্টে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি প্রশাসন। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হলেও ভিলেজ কমিটির নির্বাচন হবে কবে তার কোনো ঠিক নেই। আদৌ হবে কিনা নাকি এডিসি ভোটের সাথে হবে না তাও স্পষ্ট নয়। বর্তমানে 587টি ভিলেজ কমিটিতেই চলছে অচলাবস্থা। কারণ হলো নেই কোনো নির্বাচিত কমিটি। পরিচালন কমিটির নামে চলছে সরকারি অর্থের 9-6। ডুম্বরনগর 19টি, রৈষ্টাবাড়িতে 8টি, মনুতে 31টি, ছামনুতে 14টি, তুলাশিখরে 23টি। ভিলেজ কমিটির বিরুদ্ধে মাঝে মাঝে উঠছে অভিযোগ। এই ক্ষেত্রে বেশিরভাগ ভিলেজ কমিটি রয়েছে মাথার দখলে। এসপিরেশন ব্লকের অধীনে ভিলেজ কমিটিগুলো থাকলেও উন্নয়ন কাজে অর্থ বরাদ্দ করতে ভরসা পাচ্ছেন না ভিডিওরা। ফলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কমিটি না থাকায় উন্নয়ন কাজ মুখ টুকরে পড়েছে ভিলেজ কমিটিগুলোতে। 2021 সালে 6 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসির 8ম সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছিল 10 এপ্রিল। সেখানে 28টি আসনের মধ্যে মোট 18টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিপ্রামথা ও আইএনপিটি জোট। রাজ্যের শাসক দল বিজেপি পেয়েছিল মাত্র 9টি আসন। সেখানে আইপিএফটির আসন সংখ্যা 0, নির্দল প্রার্থী পেয়েছিল 1টি আসন। উল্লেখযোগ্য বিষয়, 15 বছর এডিসিতে ক্ষমতায় থাকা বামফ্রন্ট হারিয়েছিল প্রায় 30% বেশি ভোট, যেখানে একটি আসনেও জিততে পারেনি। বামফ্রন্ট অসংখ্য আসনের জমানত জব্দ হয় কংগ্রেসেরও। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভিলেজ ভোটকে সামনে রেখে পাহাড়ে নেমে পড়েছে সিপিএম। ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে কৌশলী প্রচার। মথা শাসনে কি পেলেন পাহাড়ের জনজাতিরা? এই প্রশ্ন নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছে বিরোধী সিপিএম। আর এই ক্ষেত্রে টার্গেট এডিসি ও ভিলেজ কমিটির নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের দৃঢ় অবস্থানকে সমর্থনও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের দৃঢ় অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে আমাদের পূর্ব সীমান্ত থেকে একই ধরনের ঘটনা বা হুমকির উদ্ভব হলে একই স্তরের গুরুত্ব প্রদর্শন করা উচিত। পূর্ব ভারতে হারিয়ে যাওয়া একজনের প্রাণ উত্তর বা পশ্চিমে হারিয়ে যাওয়া একজনের চেয়ে কম মূল্যবান নয় বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। That Bangladesh and Pakistan will try to surround India, one from the western side and one from the eastern side. Now that you see, I completely support the government of India that when the Pahalgam incident, that horrific incident has happened, the government of India has reacted. I think the government of India should also react when the same thing happens in East India also. Because we are as much Indians, proud Indians, and a life of a person in East India or the behavior of Bangladesh towards India and the behavior of Pakistan should be dealt in the same way. Just because Delhi is closer to Pakistan does not mean that we are less Indians. We love our country and we want the government of India to be as strong with Pakistan and as strong with Bangladesh
they should have equal response, because what Muhammad Yunus has said, পাকিস্তান এবং বাংলাদেশ পশ্চিম এবং পূর্ব দিক থেকে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করতে পারে। কেন্দ্রকে সমানভাবে সতর্ক থাকতে হবে। দিল্লি ভৌগোলিকভাবে পাকিস্তানের কাছাকাছি হওয়ায় এর অর্থ এই নয় যে পূর্বের মানুষের উদ্বেগ কম তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। चाइना एयरबेस बना रहा है। चाइना को आकर एयरबेस बनाने का चांस दिया गया। एक महीने पहले ISI जनरल्स बांग्लादेश में थे और त्रिपुरा सबसे ज़्यादा इफेक्ट होता है। एंड आई डोंट थिंक दैट बांग्लादेश कभी भी हमारा दोस्त बनेगा। और जो नोआखाली में हुआ है, जो बांदरबन में हुआ, जो कॉक्स बाजार में हुआ, चिटागोंग में हुआ है, हमारा ब्राह्मणबाड़ी में हुआ है, ये सब तो त्रिपुरा का पुराना पार्ट था। आज हम लोग जो त्रिपुरा में फाइट कर रहे हैं एक दूसरे के साथ कि ये हमारा ज़मीन था, आप लोग वहाँ से आए, किसी ने तो किसी को बाहर निकाला होगा। क्यों निकाला? इसके ऊपर भी हमको विचार करना चाहिए। त्रिपुरा को भी विचार करना चाहिए, बंगाली को भी विचार करना चाहिए, और हम सबको एक होकर देश के हित में, राज्य के हित में अंडरस्टैंड करना चाहिए कि हमको कौन दुश्मन समझता है। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলির কথা উল্লেখ করে প্রদ্যুৎ কিশোর উদ্বেগজনক সংকেতের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে একজন ISI জেনারেলের বাংলাদেশের চট্টগ্রাম সফর এবং উত্তরবঙ্গ সীমান্তে একটি চীনা বিমান ঘাঁটি নির্মাণের সংবাদের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বক্তব্য গুরুতর উদ্বেগের। ত্রিপুরা তার অবস্থানের কারণে বিশেষ করে ঝুঁকিপূর্ণ। কক্সবাজারে, বান্দরবন এবং চট্টগ্রামের অঞ্চলগুলি একসময় ত্রিপুরার অংশ ছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আঞ্চলিক শান্তি এবং আমাদের ঐতিহাসিক বন্ধনের জন্য হুমকি স্বরূপ বলে এদিন মন্তব্য করেন তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশকে সমানভাবে বিবেচনা করা উচিত বলেও এদিন জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মোতায়েন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস জওয়ান এবং এনসিসি ক্যাডেটরা দায়িত্ব পালন করছেন দৃষ্টান্তমূলকভাবে বলে উল্লেখ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। একদিকে যেমন রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত রক্ষার পাশাপাশি রাজ্যের অভ্যন্তরে জানমাল রক্ষা করছেন ত্রিপুরা মোতায়েন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস জওয়ানরা, তেমনি অপরদিকে জরুরি পরিস্থিতি বা সামাজিক ক্ষেত্রে কর্মতৎপর রয়েছে এনসিসি ক্যাডেটরা। ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস জওয়ান এবং উত্তর পূর্ব অঞ্চলের এনসিসি ইউনিটকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথায় উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 28 Assam Rifles stationed strategically in Tripura continue to live up to its little as the sentinels of Northeast. As the first unit deployed to secure this vital region, your history is interwoven with that of our borders and people. Through operations in counter-insurgency, tribal welfare and infrastructural development, your service has fortified the region. নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলায় মৌন মিছিল করে কংগ্রেস। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। এই আজ সদর জেলা কংগ্রেসের তরফ থেকে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে মৌন মিছিল বের করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। এই ঘটনাকে ঘিরে গোটা দেশ শোকাহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো হেলদোল নেই। তিনি এই শোকাহত পরিবেশে বিহারে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন। সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টি তোলা হবে বলে জানিয়েছে কংগ্রেস। যে সারা ভারতবর্ষে যখন স্তম্ভিত শোকাহত, তখন আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো সহমর্মিতা নেই। কারণ একদিকে জনগণ শোকাহত, আরেকদিকে আমাদের প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে উনি নির্বাচনী সভা করতে গেছেন। আমরা ওনার যে ফেস দেখলাম কালকে, ওরা অট্টহাসিতে ফেটে পড়ছেন। ত্রিপুরা উচ্চ আদালতে মোট 58 জনকে স্বীকৃতি দেওয়া হলো ওকালতি করার জন্য। শুক্রবার এই 58 জনকে স্বীকৃতি দিল ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল। এই নিয়ে গত 2 মাসে মোট 120 জন আইনজীবীকে ত্রিপুরা উচ্চ আদালতের প্র্যাকটিস করার জন্য স্বীকৃতি দিল হাইকোর্ট বার কাউন্সিল। বার কাউন্সিলের নির্ধারিত ডেকোরাম মেনেই উচ্চ আদালতে প্র্যাকটিস করার বিষয় নিয়ে 90 আইনজীবীদের সচেতন করা হয়েছে বলে এদিন জানিয়েছে ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল কর্তৃপক্ষ। যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া বড় কথা না, এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকুরাম আছে, কতগুলি সিস্টেম আছে, কতগুলি ডিসিপ্লিন আছে, সেগুলি প্রত্যেকে মানতে হবে, সেগুলি ফলো করে তারা চলতে হবে। এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজ। উদয়পুরে 82 লক্ষ টাকার এইচডিএফসি ব্যাংক জালিয়াতি মামলায় শেষ পর্যন্ত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার স্ত্রী প্রিয়াঙ্কা পালকে কলকাতা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে ত্রিপুরায়। শুক্রবার তাকে সোপর্দ করা হয়েছে আদালতে। উদয়পুর এইচডিএফসি ব্যাংক ঘোটালা মামলায় পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার স্ত্রী প্রিয়াঙ্কা পালকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে ত্রিপুরায়। কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার তাকে পেশ করা হয় উদয়পুর আদালতে। গোমতী জেলার অন্তর্গত উদয়পুরের এইচডিএফসি ব্যাংক জালিয়াতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার অভিষেক সরকার এবং রাধাকিশোরপুর থানার কর্মরত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা। 82 লক্ষ টাকার জালিয়াতির এই মামলায় গ্রেপ্তার হয়েছেন আরও বেশ কয়েকজন। জালিয়াতি করে টাকা তোলার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে রাধাকিশোরপুর থানায়। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ জয়ন্ত সাহা ব্যাংকের রেকর্ডে তার প্রভাব ব্যবহার করে হস্তক্ষেপ করেছেন। শুধু তাই নয়, নিজেকে থানার প্রধান বলে প্রচার করে তার দৃঢ় রাজনৈতিক সংযোগ রয়েছে এবং পুলিশের বিষয়ে হস্তক্ষেপ করায় তার জুরি নেই বলে সংশ্লিষ্ট মহলে পরিচিত জয়ন্ত সাহা। জালিয়াতির একটা বিশাল অঙ্কের অর্থরাশি স্ত্রী প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলেও উঠে এসেছে পুলিশের তদন্তে। সাইবার ক্রাইম সেলে সক্রিয়ভাবে জড়িত থাকার সুবাদে সহজেই জালিয়াতি লেনদেন সহজতর করতে সক্ষম হয়েছেন বলে অভিযোগ রয়েছে রাধাকিশোরপুর থানার কর্মরত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার বিরুদ্ধে। এই মামলায় প্রথম অভিযোগটি দায়ের করেন উদয়পুরের কলেজ টিলার বাসিন্দা নিয়তি সরকার রায়, যিনি অভিষেক সরকার এবং জয়ন্ত সাহা এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা পালের বিরুদ্ধে আমানত তছরূপের এনেছিলেন অভিযোগ। তার স্থায়ী আমানত সহ 25,50,261 টাকা অবৈধভাবে স্থানান্তর করা হয়েছে বলে এফআইআর নম্বর 5/2025 বিএনএস ধারা 318(4), 318(3), 351(2) এ অভিযোগ করেছিলেন তিনি। ব্যাংক বিবৃতিতে জানা গেছে যে অর্থের একটি উল্লেখযোগ্য অংশ স্থানান্তরিত হয়েছিল প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টেও। এক্ষেত্রে প্রিয়াঙ্কা পালের স্বামী পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার অ্যাকাউন্টেও ট্রান্সফার হয়েছিল অর্থ। অপর একটি মামলায় তার 18 লক্ষ টাকার স্থায়ী আমানত জালিয়াতি করে একটি জাল অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন হরিয়ানন্দ স্কুল এলাকার আরেকজন ভুক্তভোগী সুনীতি দত্ত। একইভাবে তার স্থায়ী আমানত ম্যাচুরিটির আগেই তোলা হয়েছে তা জানতে পেরে মামলা দায়ের করেছিলেন লোপামুদ্রা রায়। অর্থাৎ সর্বমোট জালিয়াতি লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 82 লক্ষ টাকা। শুধু ব্যাংক জালিয়াতি নয়, জব্দকৃত এনডিপিএস মামলার জিনিসপত্র বিক্রি, টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তি এবং রাজনৈতিক নেতাদের কাছে বিরোধী দলের অভিযোগ ফাঁস করার সাথে জড়িত রয়েছেন পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা, যেখানে তাকে সমানভাবে সহযোগিতা করে গিয়েছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা পাল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে শহর আগরতলায় বিচরণ, প্রেক্ষিতে এক প্রস্থ বিতর্ক।
শেষে পুলিশের উদ্যোগে দুজনকে আটকের মধ্য দিয়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনা আগরতলা জয়নগর এলাকায়। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা ছিল রিকশায়। সেই রিকশা ঘিরে লঙ্কা কাণ্ড ঘটে যায় আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকায়। প্রথমে রিকশাটিকে আটক করে স্থানীয় লোকজন। চালক জানান তিনি রিকশার মালিক নন। তখন রিকশা মালিক দুলাল মিয়াকে ডেকে আনা হয় ঘটনাস্থলে। রিকশা চালক এবং মালিককে প্রশ্ন করা হয় কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা ইঙ্কে ঘুরছেন শহরে। বাংলাদেশের পতাকা ইঙ্কে তারা এই দেশের অপমান করছেন বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী। তো বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান ফ্ল্যাগকে পদপুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো। ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি, ত্রিপুরার না শুধু ভারতবর্ষের অন্ন খাই, কিন্তু উনি কেন এইসব করলো আমাদের ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন। আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগসটা লাগিয়ে করছে। এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি। আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছি। পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। শেষে রিকশা মালিক এসে ক্ষমা প্রার্থনা করেন সবার কাছে। পাশাপাশি কেটে ফেলা হয় টিনের উপর আঁকা নকশা। আর এই এলাকার মধ্যে সবার কাছে মাপ চাই, কারণ এলাকার সবাই তো মোটামুটি আমার এমন চিনে, তবে তার কাছে আমি মাপ চাই যদি আমি কোনো। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিকশা চালক এবং মালিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার এবং এক্সিকিউটিভ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি। শুক্রবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি দ্রুত গঠন করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন ত্রিপুরার জন্য আইও এর অ্যাডহক কমিটির চেয়ারম্যান জন এফ খারসিং। ত্রিপুরায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পুনর্গঠন এবং স্বচ্ছ কার্যকারিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ইজিএম চলাকালীন গৃহীত মূল ফলাফল এবং রেজুলেশনগুলিকে তুলে ধরা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরার ক্রীড়া ভবিষ্যতের উন্নয়নের জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকরী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও এদিন জানিয়েছেন ত্রিপুরার জন্য আইওএ অ্যাডহক কমিটির চেয়ারম্যান জন এফ খারসিং। House collectively regret and resolve that the Tripura Olympic Association, in short TOA, registered under Society Registration Act 1868, shall continue to be a fixed sports body of the Tripura State Association, as has been recognized by the Sports Council, as well as the এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।